আমরা এখন ডেটল নিয়ে আলোচনা করব। তো এই ডেটলের মধ্যে একটা গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে ক্লোরোজাইলিনল। এবার এইচএসসি 24 ব্যাচের মেডিকেল ভর্তি পরীক্ষায় এভাবে প্রশ্ন আসছিল, ডেটলের মূল উপাদান কোনটি? অ্যান্সার হবে ক্লোরোজাইলিনল। শুধু ক্লোরোজাইলিনল পড়লেই হবে না। আজকে যেমন বা 24 ব্যাচে যেমন ক্লোরোজাইলিনল আসছে, পরবর্তীতে হয়তো অন্য কিছু আসবে, তাই আমরা এ টু জেড আলোচনা করব। তো শুরুতে আমরা থিওরি নিয়ে কাজ করব, তারপরে প্রস্তুতি নিয়ে কাজ করব। তো প্রথমে লিখছি, এখানে দেখো, এটি একক কোনো পদার্থ নয়, অনেকগুলো রাসায়নিক পদার্থের তরল মিশ্রণ। এটি একক পদার্থ না, অনেকগুলো রাসায়নিক পদার্থের তরল মিশ্রণ, অনেকগুলো রাসায়নিক পদার্থের তরল মিশ্রণ। আচ্ছা, যা হোক। তো তারপরে এটা সম্পর্কে একটু ধারণা নেই। এটা কি? এটা জীবাণুনাশক এবং পচন রোধক, মানে অ্যান্টিসেপটিক। জীবাণুনাশক এবং পচন রোধক। এমসিকিউ আসবে, উচ্চতর দক্ষতামূলক এমসিকিউ। এরপরে 2 নাম্বার দেখো, বাণিজ্যিক প্রতিষ্ঠান। প্রতিষ্ঠান দুইটার নাম রেকিট এবং বেনকিসার। রেকিট এবং বেনকিসার, হয়তো ইংলিশ নামও থাকতে পারে, বাংলায় দিলাম আমি। অ্যান্টিসেপটিক ক্লিনিং প্রোডাক্ট রূপে ডেটলের প্রথম বাজারজাত করে। ডেটলের প্রথম বাজারজাত করে কোন দুটি প্রতিষ্ঠান বা কোন প্রতিষ্ঠানগুলো? এইভাবে এমসিকিউ তোমাকে আসতে পারে। সবসময় ক্লোরোজাইলিনল আসবে বিষয়টা এমন না। এবার না হয় আসছে, পরবর্তীতে তো তোমার ওই যে কোম্পানির প্রতিষ্ঠানের নামগুলো থাকতে পারে, তখন কি হবে? এরপর 3 নাম্বার, ডেটলের মূল উপাদান। এই মূল উপাদান থেকে এবার আসছিল এসএসসি 24 ব্যাচের। মূল উপাদান কোনটি? 4 ক্লোরো 3,5 ডাইমিথাইল ফেনল। এর বিকল্প নাম হচ্ছে ক্লোরোজাইলিনল। বাণিজ্যিক নাম আর কি, বিকল্প নাম বলতে বাণিজ্যিক নাম ক্লোরোজাইলিনল। তো এখানে একটা কথা বলি আমি, কি বলছে? 4 ক্লোরো। দেখো তো একটু, 1 2 3 4, 4 নম্বরে ক্লোরিন আছে না? 4 ক্লোরো 3,5 ডাইমিথাইল ফেনল বলতে পারি না আমি? তাহলে এই 4 ক্লোরো 3,5 ডাইমিথাইল ফেনলের সংকেত কিন্তু এটা, এবং এটার বাণিজ্যিক নাম হচ্ছে ক্লোরোজাইলিনল। অবশ্যই তোমাকে মাথায় রাখতে হবে। এরপরে ডেটল মিশ্রণের সংযুক্তি। আমরা যে কিছুক্ষণ আগে বললাম যে অনেকগুলো তরলের মিশ্রণ থাকতে পারে, একক কোনো জিনিস না এটা। তো এখানে বেশ কিছু জিনিস লিখছি আমি, দেখো। প্রথমে লিখছি এখানে থেকে ক্লোরোজাইলিনল কতটুকু থাকে? 4.8%। এমনও তো হতে পারে 24 বছর যেমন আসছে ক্লোরোজাইলিনল মানে মূল উপাদান, তারপরের বছর আসতে পারে এর পার্সেন্টেজ কত? 4.8%। এটার কাজ কি? ক্লোরোজাইলিনলের কাজ হচ্ছে প্রদাহ কমায়, হ্রাস করে, এবং এটা জীবাণুনাশক এবং পচন রোধক, এবং জীবাণুর কোষ প্রাচীর ভেঙে ফেলেন। তোমার উচ্চতর দক্ষতামূলক এমসিকিউতে এভাবে ঝামেলায় ফেলতে পারে যে ক্লোরোজাইলিনল সম্পর্কে নিচের কোনটি সত্য নয় বা কোনটি সত্য, তখন কিন্তু এভাবে কাজ করতে হবে। এবং ক্লোরোজাইলিনলের সংকেত কিন্তু এইটাই। ওকে, এরপরে আর কি কি থাকে সেখানে? সেখানে পাইন তেল নামে এক ধরনের তেল থাকে, যেটা কিন্তু নন পোলার বা অপোলার দ্রাবক বলতে পারি আমরা। এবং এখানে কিন্তু আলফা টারপিনিয়ল নামে একটা রাসায়নিক পদার্থ থাকে। কি থাকে? আলফা টারপিনিয়ল। কতটুকু থাকে? 9.9% থাকে। তবে এমসিকিউতে এইভাবে থাকতে পারে, সেটা হচ্ছে পাইন তেলের নিচের কোনটি থাকে? অনেকগুলো অপশনের মধ্যে এটা থাকতে পারে যে আলফা টারপিনিয়ল থাকে। এই কারণে লিখে দিচ্ছি যে পাইন তেলে থাকে এটি। এবং কতটুকু থাকে? 9.9%। একটু কষ্ট করে মুখস্থ রাখতে হবে। এবং পাইন তেলের সংকেত বা আলফা টারপিনিয়লের সংকেত হচ্ছে এটা। আলফা টারপিনিয়লের সংকেত হচ্ছে এটা। তো সংকেতটা আমাদের নট ইম্পর্টেন্ট, এই সংকেতটা ইম্পর্টেন্ট, এই কারণে ভিভিআই দিলাম। আর এটা হচ্ছে নট ইম্পর্টেন্ট, অতএব এটা নিয়ে মাথা ঘামানোর দরকার নাই। তাহলে বোঝা গেল, যেহেতু এখানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিচ্ছে, আমরা এটা মনে রাখার চেষ্টা করবো পরীক্ষার আগের দিন বা আগে প্র্যাকটিসের সময়। আর এটা এমনিতে চোখ বুলাবো একবার। এরপরে চলে আসো 3 নাম্বার, আইসোপ্রোপাইল অ্যালকোহল। আইসোপ্রোপাইল অ্যালকোহল কতটুকু থাকবে? 13.1% থাকবে। আইসোপ্রোপাইল অ্যালকোহল আবার কি? 2 ডিগ্রি অ্যালকোহল, সেকেন্ডারি অ্যালকোহল যেটা বলে আর কি। এটা 2 ডিগ্রি অ্যালকোহল না? 2 ডিগ্রি অ্যালকোহল, যারা অ্যালকোহল পড়ছি আমরা, এটা 2 ডিগ্রি অ্যালকোহল বা তোমার সেকেন্ডারি অ্যালকোহল যেটা বলে। এবং একটা কথা মাথায় রাখবে, আইসোপ্রোপাইল অ্যালকোহল দিয়ে এই যে আমাদের গেল 2-3 বছর আগে করোনা চলে গেল, এই করোনার সময় কিন্তু অনেক হ্যান্ড স্যানিটাইজার বিক্রি হয়েছে বাজারে। তো এই হ্যান্ড স্যানিটাইজার তৈরি করা হয় মূলত কিন্তু আইসোপ্রোপাইল অ্যালকোহল দিয়ে। কথা কি বুঝতে পারছো? আইসোপ্রোপাইল অ্যালকোহল দিয়ে। তো যা হোক, এটা কি করে? এটা কেমন? এটা হচ্ছে বর্ণহীন, এটা মিষ্টি গন্ধযুক্ত, এটা হচ্ছে পচন রোধক। সবচেয়ে বড় কথা, এটা কতটুকু থাকে ডেটলের মধ্যে? 13.1% থাকে। এইটুকু মাথায় রাখবো, আর কিছু না। এরপরে 4 নাম্বার পয়েন্টে আসো, কাস্টর অয়েল নামে এক ধরনের অয়েল আছে, তেল আছে। এই অয়েলের সাবান পানি ইউজ করা হয় এবং সুগন্ধি ইউজ করা হয়। এবং কতটুকু ইউজ করা হয়? 72.2% ইউজ করা হয়। এবং কাস্টর অয়েলের সাবান পানির মধ্যে পিএইচটা থাকতে হবে
10 এর মধ্যে, পিএইচটা 10 এর মধ্যে থাকতে হবে। আবারও বলতেছি, কাস্টর অয়েলে যে সাবান পানি দিব বা ইউজ করব, সেখানে যেন পিএইচ থাকে 10 এর মধ্যেই থাকে, এর উপরে যেন না হয়। ওকে, এরপরে চলে আসো, এইখানে একটা কথা লিখছি, ক্লোরোজাইলিনলে বন্ড ওএইচ থাকে, মানে হাইড্রোক্সিল মূলক থাকে। দেখো তো এখানে ক্লোরোজাইলিনলে কি ওএইচ আছে কিনা, থাকায় পোলার পানিতে দ্রবীভূত হয়। তো পানি তো একটা পোলার যৌগই, স্বাভাবিক পোলার পানিতে দ্রবীভূত হয়, এবং কতটুকু দ্রবীভূত হয়, পার লিটারে এত মিলিগ্রাম অথবা পার লিটারে এত মিলিগ্রাম। অর্থাৎ হাজারি স্যারের রেফারেন্স অনুযায়ী প্রতি লিটারে থাকবে 710 মিলিগ্রাম, আর সঞ্জিত স্যারের রেফারেন্স অনুযায়ী 330 মিলিগ্রাম থাকবে। এটা একটু মাথায় রাখতে হবে, দুই স্যার দুই রকম কথা বলছে। আচ্ছা, কিন্তু যদি আমরা পাইন তেল ইউজ করি, এই যে পাইন তেলের কথা বলতেছি, যদি আমি পাইন তেল ইউজ করি তাহলে ক্লোরোজাইলিনলের দ্রাব্যতা বৃদ্ধি পাবে, এবং বৃদ্ধি যদি পায়, এবং সেটা কত হবে, প্রায় লিটারে 48 গ্রাম বৃদ্ধি পাবে। তাহলে কি বললাম, ক্লোরোজাইলিনল শুধু যদি ইউজ করি তাহলে দ্রবীভূত হবে, দ্রাব্যতা হবে তোমার লিটারে 710 বা 330, কিন্তু সেখানে যদি একটু পাইন তেল ইউজ করি তাহলে ক্লোরোজাইলিনলের দ্রাব্যতাটা আরেকটু বেশি বৃদ্ধি পাবে, এবং কতটুকু বৃদ্ধি পাবে, প্রায় কত, লিটারে 48 গ্রাম, লিটারে 48 গ্রাম বৃদ্ধি পাবে। কখন, যদি আমি এই জিনিসটা ইউজ করি, পাইন তেল যদি ইউজ করি, তাহলে দ্রাব্যতা বৃদ্ধি পাবে প্রায় 48 গ্রাম পার লিটার। ওকে, এখানে দুইটা কথা লিখছি, এই দুইটা কথা আমাদের হাজারি, সঞ্জিত স্যার, লিঙ্কন স্যার, অন্যান্য কবির স্যারের বইগুলোতে আমরা পাই নাই। সেটা হচ্ছে, সেখানে ফেনল সামান্য পরিমাণ ইউজ করা হয়, এবং এই ফেনলটা কি হিসেবে কাজ করে, পচন রোধক হিসেবে ইউজ করা হয়, এবং সেখানে অল্প পরিমাণ ইউজ করা হয়। তাছাড়া এখানে ট্যাক্সাপন নামে একটা রাসায়নিক পদার্থ ইউজ করা হয়, ট্যাক্সাপন, দেখো ট্যাক্সাপন, এবং এটা কি তৈরিতে ইউজ করা হয়, ফেনা তৈরিতে ইউজ করা হয়। এই কথাগুলো কিন্তু আমাদের সঞ্জিত স্যার, হাজারি স্যার, কবির স্যার, লিঙ্কন স্যার, ইনারা কিন্তু বলেননি। আমাদের একটা স্যার বলছে, এনসিটিভি রাইটার নারায়ণ চন্দ্র মহলদার, উনার বইয়ে কিন্তু আমরা এই দুইটা তথ্য পাচ্ছি এক্সট্রা ভাবে। মনে রাখবো যে ফেনা, এমনও তো হতে পারে ফেনা তৈরিতে এখানে কোনটাই, ফেনা যে হচ্ছে কি কারণে হচ্ছে, ট্যাক্সাপনের কারণে হচ্ছে, এমসিকিউর জন্য মনে রাখলাম, আমি তো বলিনি, নারায়ণ চন্দ্র স্যার বলছে। আচ্ছা, এরপরে আমরা সেভলনে চলে আসবো, সেভলন, আমরা সেভলনে চলে আসবো। তো সেভলনের মধ্যে কি কি থাকে, সেভলনের মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে ক্লোরোহেক্সিডিন, এটা কিন্তু হ একারে হে, মাথা রাখবা, এটা কিন্তু হ একারে হে, হেক্সি হেক্সিডিন গ্লুকোনেট, ক্লোরোহেক্সিডিন গ্লুকোনেট থাকে, ক্লোরোহেক্সিডিন গ্লুকোনেট প্লাস সেন্ট্রিমাইট এর মিশ্রণ, এদের মিশ্রণ। তাহলে এমসিকিউর জন্য মাথায় রাখবো আমরা, সেভলনের মধ্যে নিচের কোন দুটি উপাদান থাকে, আমরা বলবো স্যার ক্লোরোহেক্সিডিন গ্লুকোনেট এবং সেন্ট্রিমাইট থেকে। কে কতটুকু থাকে, আমরা বলবো স্যার ক্লোরোহেক্সিডিন একটু কম থাকে, কতটুকু, 0.3%, এটা কিন্তু উল্টাউল্টি হবে খুব, এটা আমি জানি, 0.3%, আবার সেন্ট্রিমাইট 3%, দেখো দুইটাই 3 উল্টাউল্টি হবে খুব। তাহলে বুদ্ধি আছে, ক্লোরোহেক্সিডিন বিশাল বড় নাম, উল্টা কথা চিন্তা করবা, ছোটটা হবে, আর সেন্ট্রিমাইট একটু ছোট নাম, বড়টা হবে, মানে বিপরীতটা চিন্তা করবা একটু, তাহলে হয়ে যাবে, ঠিক আছে। ওকে, শল্য চিকিৎসায় কাটা ও ক্ষত স্থান, তারপরে দেখো শল্য চিকিৎসায় মানে কি, অস্ত্রোপচারে, অস্ত্রোপচারে বলতে পারি আমরা। তারপরে কাটা ও ক্ষত স্থান, মুখ ধোয়ার জন্য ইউজ করা হয়, এছাড়া অন্যান্য কাজেও কিন্তু ইউজ করা হচ্ছে বর্তমানে সেভলন। ওকে, এরপরে সেলল নামে একটা পয়েন্ট লিখছি আমি, সেলল, সেলল, এটা রাসায়নিক নাম কি, ফিনাইল স্যালিসাইলেট, এটা রাসায়নিক নাম ফিনাইল স্যালিসাইলেট। এটা আবার কেমন কথা, তো আমরা একটু দেখি ফিনাইল স্যালিসাইলেট আসলে কি। যেমন এই যে এই জিনিসটাকে বলা হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড, কেউ লিখিও না আগে, দেখো এটার নাম হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড। আমি যদি এখানে Na ঢুকাই দেই তাহলে হবে সোডিয়াম স্যালিসাইলেট। এখন আমি এখানে ফিনাইল স্যালিসাইলেট আঁকার চেষ্টা করতেছি, দেখি কি হয়, COO, আচ্ছা তাহলে এখানে যদি H দেই তাহলে স্যালিসাইলিক অ্যাসিড, তাই তো, আর যদি সোডিয়াম ঢুকে দেই সোডিয়াম স্যালিসাইলেট। কিন্তু এখানে যদি আমি ফিনাইল ঢুকাই দেই তাহলে কি হবে, আমি কিভাবে আঁকবো রে, এইভাবে আঁকি, এইভাবে আঁকি, এইভাবে আঁকি, এইভাবে আঁকি, এইভাবে আঁকি, এইভাবে আঁকি। এবার আমার সাথে একটু কথা বলো, সেটা হচ্ছে আমি এই অংশটাকে, এই যে ও এর ওই দিকটাকে ফিনাইল বলতে পারি না, তাহলে এই জিনিসটার নাম হচ্ছে ফিনাইল স্যালিসাইলেট, যেমনটা নাম হয়েছিল সোডিয়াম স্যালিসাইলেট, সোডিয়াম ঢোকাই দিলে।
তাহলে সেললের রাসায়নিক নাম ফিনাইল স্যালিসাইলেট এবং এটা কোথায় ইউজ করা হয়? অভ্যন্তরীণ অ্যান্টিসেপটিক হিসেবে গলার অসুখে ইউজ করা হয়। এমসিকিউ, অভ্যন্তরীণ অ্যান্টিসেপটিক হিসেবে গলার অসুখে নিচের কোনটি ইউজ করা হয়? সেভলন, সেলল, আরো অনেক কিছু অপশন থাকতে পারে, তখন আমাকে সেললের এখানে টিক মারতে হবে। তো আমরা এখন ডেটলের প্রস্তুতিতে চলে যাব। আমরা ডেটল প্রস্তুতিতে চলে আসলাম। তো কিছু আমরা তো শুরুতেই বলে দিয়েছিলাম যে ডেটল একক কোনো জিনিস নয়, অনেক ধরনের সংমিশ্রণ এবং মূল উপাদানটা কিন্তু ক্লোরোজাইলিনল। তাই ডেটল মানেই আমরা বুঝবো যে ক্লোরোজাইলিনল প্রস্তুতি। যদি বলে ডেটল প্রস্তুতি করো, তাহলে আমরা বুঝবো ক্লোরোজাইলিনল প্রস্তুতি করতে বলতেছে ওনারা। তো আমরা এখানে একটা যৌগ লিখছি, তো চেহারা দেখে বুঝতে পারতেছি 3,5 ডাইমিথাইল ফেনল। যতটুকু বুঝতে পারলাম এটার নাম হচ্ছে 3,5 ডাইমিথাইল 3,5 ডাইমিথাইল ফেনল। আচ্ছা, তো আমরা এটা নিব, পাশাপাশি এর সাথে সালফিরাইল ক্লোরাইড SO2Cl2, পাশাপাশি কার্বন টেট্রাক্লোরাইডের উপস্থিতিতে বিক্রিয়াটা ঘটাবো। আমাদের কিন্তু তৈরি হবে, যেটা তৈরি হওয়ার জিনিস সেটা কিন্তু তৈরি হবে। এটা একটা আরো বেশ কিছু পদ্ধতি আছে, আমরা যাচ্ছি ধীরে ধীরে। তাহলে এখানে হবে OH, আর এখানে হবে CH3, এখানে হবে CH3, আর এখানে হবে Cl। যেহেতু আমরা আলোচনা করে আসছি, এখানে আর বিস্তারিত কথা বললাম না। এটার নাম কি? ফর ক্লোরো ডাইমিথাইল ফেনল। প্রশ্ন, আপনি ফর ক্লোরো বললেন কেন? আগে তো বলা যাইতো না 3,5 ডাইমিথাইল, তারপরে ফর ক্লোরো বলা যাইতো না? তখন আমরা বলবো মিথাইল মানে M আর ক্লোরো মানে সি, ক্লোরো মানে সি। তো কোনটাকে আগে প্রায়োরিটি দেবো? আমি সিটাকে প্রায়োরিটি দেবো। তাই কিন্তু আমরা এখানে ক্লোরোটাকে ফোকাসিং করতেছি। ফর ক্লোরো 3,5 ডাইমিথাইল ফেনল। পাশাপাশি এখানে আরো তৈরি হয়, ঠিক আছে, এটা হচ্ছে SO2 তৈরি হয়, HCl তৈরি হয়। যদি কোনো কারণে এগুলো লিখতে ভুলে যাই, সমস্যা নাই, আমাদের তো মুখ্য বিষয় ওইগুলো না, মুখ্য বিষয় হচ্ছে এই যৌগটা। আচ্ছা, এখানে একটা কথা বলি, সেটা হচ্ছে আমি যদি এটা 1:1 করে নিই, করে নিই, তাহলে এই যৌগটা পাবো আমি 82.7%। এই কথাটা আমাদের নারায়ণ চন্দ্র স্যার বলছে উনার বইয়ে। নারায়ণ চন্দ্র স্যার, মহলদার স্যার বলছে। আমরা 2 নম্বরে চলে আসলাম একটা পদ্ধতিতে। তো এটা করব আমরা বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে। তো চেহারা দেখে বোঝা যাচ্ছে এটার নাম হচ্ছে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। তো যেহেতু আমরা ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন, অ্যাসাইলেশন একটা হলেও পড়ছি, আমাদের একটা হলেও অভিজ্ঞতা আছে, যেখানে আমি অ্যালকাইল আয়োডাইড নিছি মানে মিথাইল আয়োডাইড নিছি এবং শুষ্ক অ্যালুমিনিয়াম ক্লোরাইড নিছি। তো এইটুকু দেখে আমাদের মাথার মধ্যে একটা জিনিস কাজ করতেছে যে ও আচ্ছা আচ্ছা, এখানে ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন হবে না অ্যাসাইলেশন হবে? তাহলে অবশ্যই অ্যালকাইলেশন হবে, অ্যালকাইল মূলক যুক্ত হবে। আর অ্যাসাইলেশন মানে CH3CO মূলক, এখানে তো CH3CO মূলক নাই, তাই অ্যালকাইলেশনই বলবো আমি। তাই এখানে আমাদের যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে এরকম যে N2Cl থাকবে 3 নাম্বার এবং 5 নাম্বার পজিশনগুলোতে মিথাইল মূলক ঢুকবে। 3 নাম্বার এবং 5 নাম্বার পজিশনগুলোতে মিথাইল মূলক ঢুকবে। তো চেহারা দেখে বুঝতে পারতেছি এটার নাম কি হবে? 3,5 ডাইমিথাইল বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, তাই না? এরপরে যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে আমি বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড N2Cl। এরপরে যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে H2O এবং HCl এর উপস্থিতিতে কত তাপমাত্রা দেবো আমি? 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। বাকি কেউ কেউ বলছে লঘু HCl, তো লঘু মানে সেখানে পানি টানি থাকবে, বিষয়টাতে এমনটাই বোঝায়। এরপরে যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে আমাদের এই অংশটা OH এ কনভার্ট হবে। একটু চিন্তা করো, N2Cl ছিল, এখন OH হয়ে গেল, পাশাপাশি যাহা ছিল এই পাশে তাহাই থাকবে। এই পাশে তোমার CH3 ছিল, দুইটা CH3 থাকবে। তাহলে একটু আমার সাথে কথা বলো, 3,5 ডাইমিথাইল বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, 3,5 ডাইমিথাইল ফেনল। ওকে, এরপরে আমি আয়রনের উপস্থিতিতে ক্লোরিনেশন করব। আয়রন প্রভাবকের উপস্থিতিতে ক্লোরিনেশন করব। ক্লোরিনেশন করার পরে আমাদের এই জিনিসটা তৈরি হবে, যেটা আমাদের হওয়ার কথা ছিল সেটাই হবে। অর্থাৎ এইখানে CH3 হবে, এইখানে CH3 হবে, আর এই জায়গাতে একটা ক্লোরিন ঢুকবে। কথা কি বুঝতে পারছো?
এটার নামে কিন্তু ক্লোরোজাইলিনল। দেখো এটা কিন্তু আমরা তৈরি করলাম। চাইলে তুমি এখানে HCl ও ইউজ করতে পারো। মনে করো এখান থেকে যেহেতু একটা H বের হইলো আর একটা তো ক্লোরিন পরে আছে এখানে, তো H আর Cl মিলিয়ে Cl হতে পারে, হতে পারে। তো এটা তো মুখ্য বিষয় নয়, মুখ্য বিষয় নয়, এটা এটা আমাদের দরকারই নাই। আমরা যদি 3 নাম্বার পদ্ধতিটা দেখতে চাই তাহলে দেখবো এরকম করে এখানে একটা যৌগ লিখছি আমি। যৌগটার নাম হচ্ছে 3,5 ডাইমিথাইল, তারপরে 2 সাইক্লোহেক্সিন। একটু দেখাই, 2 নম্বরে ইন আছে মানে ডাবল বন্ড আছে, তাই 2 সাইক্লোহেক্সিন কথাটা বললাম আমরা। এবং 1 নম্বরে তোমার সিও মূলক আছে, দেখো এখানে এখানে সি আর এখানে ও, সিও, তাই হচ্ছে 1 অন বলা হয়েছে। তো আমি যদি এই যৌগটা নেই 3,5 ডাইমিথাইল 2 সাইক্লোহেক্সিন 1 অন যদি নেই এবং এর সাথে যদি আমরা প্যালাডিয়াম লিগ্যান্ড কমপ্লেক্স এই শব্দটা লিখি বা এটা যদি নেই, এটা আবার কি, এটা হচ্ছে প্যালাডিয়াম ট্রাইফ্লোরো এসিটেট কমপ্লেক্স। কেউ যদি এই বাংলা কথাটা না লিখতে চাই কোনো দরকার নেই, আমরা শুধু প্যালাডিয়াম লিগ্যান্ড কমপ্লেক্স লিখবো। 80°C তাপমাত্রায় দেবো, এরপরে আমাদের অ্যারোমেটিকরণ হবে, অর্থাৎ একটা অ্যারোমেটিক যৌগ তৈরি হবে। এবং অ্যারোমেটিক যৌগটা কোনটা হবে আমি বলি একটু, এইখানে চলে যাবে। আর এখানে যদি চলে যাইতে পারি আমি, তো সহজে আমি এখান থেকে এখানে আসতে পারবো, শেষ উত্তর। তাহলে এই তিনটার মধ্যে আমরা কোনটা গুরুত্ব দেবো? এই তিনটার মধ্যে আমরা 2 নাম্বারটাকে ভেরি 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 গুরুত্ব দেবো। মনে করো আমাদের রিভিশন করার প্রয়োজন হচ্ছে, টাইমও কম, এই অল্প সময় কোনটা পড়বো আর কোনটা না পড়বো, তখন আমরা এই 2 নাম্বারটা ইম্পর্টেন্ট মনে করে কাজ করব। কথা কি বুঝতে পারছো? তো এই হচ্ছে মোটামুটি ডেটল প্রস্তুতি। ডেটল প্রস্তুতি মানেই হচ্ছে তোমার ক্লোরোজাইলিনল প্রস্তুতি। এখানে কিন্তু বাংলা কথাগুলো বললাম না, বুঝে নিও। 3,5 ডাইমিথাইল বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, আর এখানে 3,5 ডাইমিথাইল ফেনল। আর এটা তো তুমি জানো যে 4 ক্লোরো 3,5 ডাইমিথাইল ফেনল। এই কেন 4 ক্লোরো আগে বলবো সেটাও ব্যাখ্যা আগে দিলাম আমি। ক্লোরো মানে সি, মিথাইল মানে বড় হাতের এম, তো সি আগে, তাই আমরা সি নিয়ে কাজ করব। আর এই ধাপে কিন্তু আমরা আয়রন প্রভাবকের উপস্থিতিতে ক্লোরিনেশন করেই কিন্তু এই জিনিসটা ঘটনা ঘটেছি। তাহলে আমরা 3 নম্বর পদ্ধতিটাও আমরা পাবো কিন্তু ক্লোরোজাইলিনল, আবার 1 নম্বর পদ্ধতি দিয়েও ক্লোরোজাইলিনল পাচ্ছি। ওকে, আমরা এখন প্যারাসিটামল এ চলে আসলাম। তো প্যারাসিটামলের বেশ কিছু বিকল্প নাম আছে, তার গণনাঙ্ক আছে। তার গণনাঙ্কটা এমসিকিউতে কাজে লাগে, তাই এটা আমি লিখছি কিন্তু কত 169°C কাজে লাগে। পাশাপাশি এর কিন্তু বেশ কিছু বিকল্প নাম আছে, এই বিকল্প নামগুলোও কিন্তু এমসিকিউতে কাজে লাগে। যেমন দেখো এসিটেমিনোফেন, আবার বলা হচ্ছে এসিটেমিনোফেন। 2 নম্বর এন এসিটাইল প্যারা অ্যামিনোফেনল, পি মানে প্যারা বোঝাচ্ছি। 3 নম্বর বলতেছি 4 হাইড্রোক্সি এসিটেনিলাইট, 4 হাইড্রোক্সি এসিটেনিলাইট। 4 নম্বর এন 4 হাইড্রোক্সি ফিনাইল ইথানামাইড। তো একটু প্যারাসিটামল চিত্রটা দেখি। আমরা কিন্তু প্রথমে থিওরি অংশে আসছি, তারপরেই যাব মূলত প্রস্তুতিতে। তো এটা কিন্তু একটা প্যারাসিটামলের কি স্ট্রাকচার, গঠন। তো চেক করে দেখি এখানে কি আছে। এখানে ফেনলের একটা অংশ ওই দেখতে পাচ্ছি, OH আছে। তারপরে তোমার দেখতে পাচ্ছি এখানে NaCO3 1 2 3 4। কথা কি বুঝতে পারছো? অথবা 1 2 3 4 যে কোনো একদিক দিয়ে যাও, তবুও কিন্তু 4 নম্বরেই পাবা। তাহলে আমরা কি বলতে পারি? 4 হাইড্রোক্সি, দেখো এখানে 4 হাইড্রোক্সি, এই জিনিসটাকে বলা হচ্ছে এসিটানিলাইট। অথবা N, দেখো N, এই যে N আছে না এখানে N, এই যে N, তারপর 4 হাইড্রোক্সি ফিনাইল, এই যে ফিনাইল, এই অংশটাকে বলা হচ্ছে ফিনাইল ইথানামাইড। তো যা হোক, আমাদের জাস্ট এগুলো একটু মাথায় রাখবো। আর বাজারে বা বাণিজ্যিক নাম কিন্তু এটাই প্যারাসিটামল। তো আর এগুলো কিন্তু তোমার রাসায়নিক নাম। এরপরে দেখো এখানে বেশ কিছু পয়েন্ট লেখা হয়েছে। যেমন 1 নম্বরে বলা হয়েছে এটা একটা ইথানোয়িক অ্যানহাইড্রেটের ফেনোলিক এস্টার। 2 নম্বর এটা একটা বেদনানাশক বা ব্যথানাশক ও জ্বর উপশমকারী, দুটেই কাজে লাগবে। অপশন থাকবে যেটা রোমান সংখ্যা 1 দিবে, এটা রোমান সংখ্যা 2 দিবে ওটা। 3 নাম্বার এটার আণবিক সংখ্যা যদি চেক করা হয় পাবো আমরা C8H9NO2, তবে আণবিক সংখ্যাটা কাজে লাগে না। 4 নাম্বার দেখো 1893 সালে ভন মেরিং সর্বপ্রথম এটি প্রয়োগ করেন। আবারও বলতেছি 1893 সালে ভন মেরিং সর্বপ্রথম এটি প্রয়োগ করেন, এমসিকিউ। এরপরে এর ব্যবহার। তো প্যারাসিটামলের ব্যবহার কোথায় কোথায় আমরা কিন্তু জানি, আমরা এমনিতেই জানি, ডাক্তার না দিলেও আমরা খাই।
তো মাথা ব্যথা ইউজ করা হয়, পিঠের ব্যথা ইউজ করা হয়, দাঁতের ব্যথা ইউজ করা হয়, অস্থি সন্ধির ব্যথা ইউজ করা হয়, মাংসপেশিতে ব্যথা হলে ইউজ করা হয়, ঠান্ডাজনিত যেগুলো জ্বর টর হয় সেগুলোতে ইউজ করা হয়, সায়াটিকাতে ইউজ করা হয়। নতুন শব্দ সায়াটিকা, নতুন শব্দ এটা, অন্যান্য বেশ কিছু বইয়ে পাওয়া যায় না, কিছু কিছু বইয়ে পাওয়া যায়। এটা একটা স্নায়ু স্নায়ু ঘটিত রোগ বলতে পারো তুমি, বা স্নায়ু সমস্যার লক্ষণ বলতে পারো তুমি সায়াটিকা। তাহলে সায়াটিকা কার সাথে সম্পর্ক? স্নায়ুর সাথে সম্পর্ক, স্নায়ু, এইটুকু মাথায় রাখবো। ওকে, এরপরে 6 নম্বরে চলে আসো, সেবন মাত্রা। তো আর সবচেয়ে বড় কথা কি, তুমি জানো যে প্যারাসিটামল যারা বাচ্চা, তাদের পাশে বাচ্চা আছে, লিকুইডও পাওয়া যায় কিন্তু। আর যারা আমরা বড় আছি তারা তো আমরা লিকুইড খাই না, সিরাপ খাই না, আমরা কি খাই? ট্যাবলেট খাই। এই তো। তো পূর্ণবয়স্ক মানুষ নিয়ে আমরা কথা বলতেছি। পূর্ণবয়স্ক মানুষের ক্ষেত্রে প্রতি ডোজে 4 গ্রাম এবং দিনে সর্বোচ্চ 4 গ্রাম, প্রতি ক্ষেত্রে 1 গ্রাম প্রতি ডোজে। আবার বলতেছি, পূর্ণবয়স্ক মানুষের ক্ষেত্রে প্রতি ডোজে 1 গ্রাম বা দিনে সর্বোচ্চ 4 গ্রাম খাওয়া যেতে পারে। তবে দিনে সর্বোচ্চ 4 গ্রামের বেশি সেবন করলে কি নষ্ট হতে পারে? কিডনি নষ্ট হতে পারে। তাহলে 4 গ্রামের বেশি প্যারাসিটামল যদি খাওয়া যায়, তাহলে নিচের কোনটি নষ্ট হতে পারে মানুষের শরীরের? অনেকগুলো অপশন থাকবে, সেখানে আমাকে কিডনিতেই টিক মারতে হবে। ওকে, তবে যারা অ্যালকোহল সেবন করে, মদ পান করে, যারা এই টাইপের মানুষ আছে, তাদের জন্য কিন্তু বলা হয়েছে, নির্দেশ দেওয়া হয়েছে, এরা কিন্তু দিনে 2 গ্রাম ইউজ করতে পারবে। আমাদের মতো মানুষ না, আমরা তো এগুলো ইউজ করি না, এগুলো তো খাই না। তো যারা এগুলো খায়, অ্যালকোহল সেবন করে, তারা কিন্তু দিনে সর্বোচ্চ 2 গ্রামের বেশি খেতে পারবেন না, এটা ধরে দেওয়া হয়েছে তাদেরকে। এরপরে 7 নম্বরে চলে আসো, এটি বিশুদ্ধ অবস্থায় সাদা দানাদার কঠিন পদার্থ। কোনটা? প্যারাসিটামলটা। আমরা যদিও বা আমরা কিন্তু একটু পরে প্রস্তুতিতে যাব, এবং প্রস্তুতি দেখবা যে 3-4-5 মিনিটে প্রস্তুতি হয়ে যাচ্ছে। বাস্তবে কিন্তু এটা হয় না। যখন আমরা প্র্যাকটিক্যাল করতে যাব, অনেক সময় লাগে, 3-4-5 ঘন্টা সময় লাগে কিন্তু এটা করতে গেলে। এবং শেষ ফিনিশিং আমরা যেটা পাই সেটা হচ্ছে সাদা দানাদার কঠিন পদার্থ পাই। কোথা থেকে বুঝতে পারছি? এটা কিন্তু এমসিকিউতে আসবে। 7 নাম্বারটা খুবই কাজে লাগবে, 7 নাম্বারটা কাজে লাগবে, 2 নাম্বারটা কাজে লাগবে, 1 নাম্বারটা কাজে লাগবে। আমি একটু এই করে দিই, বক্স করে দিই। 1 নাম্বার কাজে লাগবে, 2 নাম্বার কাজে লাগবে, তারপরে তোমার 5 নাম্বার তো এমনিতেই তুমি পারবা, এটা সবাই আমরা জানি। 6 নাম্বারটা কাজে লাগবে, পাশাপাশি 7 নাম্বারটাও আমার কাছে মনে হয়েছে কাজে লাগবে। এরপরে শিশুদের ক্ষেত্রে 101.3 ডিগ্রি ফারেনহাইট বা 38.5 ডিগ্রি সেলসিয়াস যদি বেশি হয়, তাহলে প্যারাসিটামল তোমার কি ব্যবহারের অনুমোদন দিয়েছে কে? হু? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। শিশুদের ক্ষেত্রে যদি তাপমাত্রা কি রে, তাপমাত্রা না, তাপমাত্রা বোঝাচ্ছে কিন্তু, তাপমাত্রা যদি 101.3 ডিগ্রি ফারেনহাইট এর বেশি হয় বা 38.5 ডিগ্রি সেলসিয়াসের বেশি হয় শিশুদের শরীরের তাপমাত্রা, তাহলে হু বলছে তখন তোমরা প্যারাসিটামল ইউজ করো। প্রথমে একটা ফারেনহাইট, তারপর একটা সেলসিয়াস। এটা 101.3 ডিগ্রি ফারেনহাইট বা ওকে। এরপরে 9 নম্বরে চলে আসো। 9 নম্বরে আমরা আরেকটা তথ্য জানবো, অ্যাসপিরিন। সাধারণত অ্যাসপিরিনও কিন্তু আমরা জানি যে এগুলো কিন্তু জোর টর হাবিজাবির ক্ষেত্রে, ব্যথা বেদনার জন্য কিন্তু অ্যাসপিরিন খাওয়া যেতে পারে। তাহলে এখানে লিখে দিছি প্যারাসিটামল ইকুয়াল অ্যাসপিরিন। এটা কখন সমান হবে? এদের কার্যক্ষমতার ক্ষেত্রে এরা দুজনই সমান, কিন্তু মানে কাজের দিক দিয়ে মোটামুটি প্রায় সমান। প্যারাসিটামল কাজ করতে পারে অ্যাসপিরিন, কথা কি বুঝতে পারছো? ওকে। তারপর 10 নম্বর দেখো, অধিক গ্যাস্ট্রিক অ্যাসিড নিঃসরণে আক্রান্ত রোগীর ক্ষেত্রে ব্যথা বেদনা উপশমে প্যারাসিটামল ইউজ করা হয়। অধিক গ্যাস্ট্রিক অ্যাসিড নিঃসরণে রোগীর ক্ষেত্রে ব্যথা বেদনা উপশমে প্যারাসিটামল ইউজ করা হয়, এটা কাজে লাগতে পারে। এক্ষেত্রে অ্যাসপিরিন কিন্তু ইউজ করা যায় না, অ্যাসপিরিন কিন্তু ইউজ করতে দেয় না ওনারা, যদি গ্যাসের তীব্রতাটা বেশি হয় আমাদের পাকস্থলীর। ওকে, তো এখানে অ্যাসপিরিনের একটা সংকেত লিখছি আমি, তো দেখতেই পাচ্ছি যে এখানে COOH আর এখানে COOCH3। এই COOCH3 না, আমি আমার মতো করে সুন্দর করে লিখলাম, হাত পা যেন সবাই বুঝতে পারে, সবারই কিন্তু মোটামুটি হাত মিলে গেছে। আচ্ছা, এটাকেই কিন্তু মানুষ বলে অ্যাসপিরিন বা 2 ইথানোইল অক্সিবেনজিন, 2 ইথানোইল অক্সিবেনজিন কার্বক্সিলিক অ্যাসিড বলে। অথবা মানুষ বলতে পারে এসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড, এসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড। কেন? কারণ আমি একটু তোমাকে বলি, আমাদের এই জিনিসটাকে বলা হয় স্যালিসাইলিক অ্যাসিড। একটু তোমাকে বলি আমি, এটা হচ্ছে OH আর এটা হচ্ছে COOH, এটা হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড। এখন এখানে যদি আমি এসিটাইল মূলক নেই, অর্থাৎ COOCH3 নেই, এটা কিন্তু এসিটাইল বলা হয়।
তাহলে এসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড বলতেই পারি আমি। এক কথা কি বুঝতে পারছো? তাই এটা আরেকটা নাম হচ্ছে এসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড। তাহলে তোমাকে অনেকভাবে প্রশ্ন আসতে পারে, করতে পারে। আমাদের কিন্তু বাণিজ্যিক নাম অ্যাসপিরিন, এটাও জানতে হবে। রাসায়নিক নাম এই যে 2 ইথানল অক্সিবেনজিন কার্বক্সিলিক অ্যাসিড, এটাও কাজে লাগবে। অথবা এসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড, এটাও কিন্তু আমাদের কাজে লাগবে, মানে লাগবেই। এরপরে চলে আসো 11 নম্বর পয়েন্টে। এখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে অস্থি সন্ধির ব্যথা বেদনা প্যারাসিটামল কমাতে পারে, কিন্তু ফোলাটা কমাতে পারে না। এটা কিন্তু একটা এমসিকিউ হতে পারে। তাহলে ব্যথা বেদনা কমাতে পারে, কিন্তু ফোলা কমানোর জন্য এটার কাজ না। এরপর 12 নম্বর চলে আসো। প্যারাসিটামল সেবনের ফলে পাকস্থলীয় উত্তেজনা বাড়িয়ে অ্যাসিড ক্ষরণের মাত্রাকে বৃদ্ধি করে দিতে পারে। এটা একটা এমসিকিউর জন্য মাথায় রাখতে পারো। এরপর 13 নম্বরে আসো। দীর্ঘদিন ও অতিরিক্ত যদি প্যারাসিটামল ইউজ করা হয় বা প্যারাসিটামল ইউজের ফলে কিসের কার্যক্ষমতা নষ্ট হয়? লিভারের কার্যক্ষমতা হ্রাস পায়। এই চিহ্ন দ্বারা আমি হ্রাস পায় বুঝাচ্ছি। এই যে নিচে তীর চিহ্ন দিছি, লিভারের কার্যক্ষমতা হ্রাস পায়, পাশাপাশি পেট ব্যথারও সৃষ্টি হতে পারে। তাহলে দীর্ঘদিন যদি মানুষ অতিরিক্ত প্যারাসিটামল ইউজ করে তাহলে তার লিভারের কার্যক্ষমতা কমে যাবে, তার পেট ব্যথারও সৃষ্টি হবে। আমরা 14 নম্বরে আসলাম। তো 14 নম্বরে মানে কোন কোন জায়গায় বা দেশে কি নামে বাজারজাত করা হয়? আমাদের দেশে তো মোটামুটি প্যারাসিটামল নামে বাজারজাত করা হয়, কিন্তু যদি আমরা দেখি 14 নম্বরটা দেখো, মার্কিন যুক্তরাষ্ট্রে টাইলিনল এই নামে বাজারজাত করা হয়। যুক্তরাজ্যে এবং অস্ট্রেলিয়ায় প্যানাডল নামে বাজারজাত করা হয়। ভারতে প্রোসিন নামেও CROCIN প্রোসিন নামে বাজারজাত করা হয়। ফ্রান্সে ডলিপ্রাম নামে বাজারজাত করা হয়। আর বাংলাদেশে তো জানি প্যারাসিটামল নামে বাজারজাত করা হয়। তো এমনও তো হইতে পারে যে মার্কিন যুক্তরাষ্ট্রে প্যারাসিটামলকে কি নামে বাজারজাত করা হয়, তখন কি হবে? তখন কি হবে? একবার জীবন থেকে হারিয়ে যাবে। ওকে, 15 নম্বরে চলে আসো। অ্যান্টিপাইরেটিক নামে একটা শব্দ করবো। শুধু অ্যান্টিপাইরেটিক না, আমরা আলোচনা করব অ্যান্টি ডায়রিয়াল, তারপরে ডাই ইউরেটিক, তারপরে অ্যান্টিসেপটিক। এই শব্দগুলো পাশাপাশি থাকে, তো তাই এগুলো একটু কাছে মানে মনে রাখতে হবে আর কি। তো অ্যান্টিপাইরেটিক কি? মানবদেহে উচ্চ তাপমাত্রা থেকে খুব দ্রুত তাপমাত্রা কমিয়ে নিম্ন তাপমাত্রায় আনার জন্য যেসব ওষুধ ইউজ করা হয় তাদেরকে মূলত অ্যান্টিপাইরেটিক বলে। তাহলে মানবদেহের উচ্চ তাপমাত্রা থেকে মানবদেহকে উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রায় নিয়ে আসার জন্য যে সকল ওষুধ ইউজ করা হয় তাদেরকে অ্যান্টিপাইরেটিক বলা হয়। তাহলে তাপমাত্রা কমায় কে? প্যারাসিটামল কমায় তো নাকি? প্যারাসিটামল কমায়। তাহলে প্যারাসিটামল হচ্ছে উৎকৃষ্ট পাইরেটিক। এটা এক ধরনের এমসিকিউ। উৎকৃষ্ট তোমার পাইরেটিকের উদাহরণ নিচের কোনটি? অ্যান্সার হবে প্যারাসিটামল। তো পাইরেটিক থেকে কিন্তু জ্ঞানমূলকও আসতে পারে, ক নাম্বারেও আসতে পারে। আমি দিলাম এখানে ক নাম্বার লিখে যে পাইরেটিক কি, তখন খুঁজে পাবে না মানুষ যে কোথায় পড়ছে, এটা কোন জায়গায় আছে, মূলত এইখানে আছে। ওকে, এরপর আরেকটা শব্দ আমরা দেখতেছি অ্যান্টি ডায়রিয়াল। ডায়রিয়াল এটা কোথায় ইউজ করা হয়, মানে এটা কিসের জন্য ইউজ করা হয়? ডায়রিয়া প্রতিরোধক হিসেবে। ডায়রিয়া প্রতিরোধক হিসেবে অ্যান্টি ডায়রিয়াল শব্দটা ইউজ করা হয়। তারপরে ডাই ইউরেটিক, এটা একটা মূত্রবর্ধক। এটা এমসিকিউর জন্য এগুলো মাথায় রাখার চেষ্টা করব। আর অ্যান্টিসেপটিক শব্দটা তো বিভিন্ন জায়গায় আমরা দেখে আসতেছি। অ্যান্টিসেপটিক মানে কি? জীবাণু যেন আক্রমণ করতে না পারে, এটাই তো। তো দেখো এখানে ক্ষতস্থান জীবাণু আক্রমণে দেহকোষের পচন রোধ করে, এই অ্যান্টিসেপটিক জিনিসটা পচন রোধ করে, জীবাণু যেন সহজে আক্রান্ত করতে না পারে, তখন আমরা এই অ্যান্টিসেপটিক শব্দটা ইউজ করি বা ব্যবহার করি। যাই হোক, এরপরে 16 নাম্বার দেখো স্যালিসাইলিক অ্যাসিড। তো স্যালিসাইলিক অ্যাসিড তো আমরা কিছুক্ষণ আগে একটা সংকেত দিলাম বোধহয়, এটার নাম স্যালিসাইলিক অ্যাসিড। এই যে OH আর এটা হচ্ছে COOH, এটা স্যালিসাইলিক অ্যাসিড। তো স্যালিসাইলিক অ্যাসিডও কিন্তু দেখো জ্বর মানে কি অ্যান্টিপাইরেটিক, ব্যথার জায়গায় শব্দ থাকতে পারে অ্যানালজেসিক, অথচ অ্যানালজেসিক মানে ব্যথা বোঝাচ্ছি আমি, আর অ্যান্টিপাইরেটিক মানে জ্বর বোঝাচ্ছি। জ্বর মানে কি? উচ্চ তাপমাত্রা। ও জীবাণু প্রতিষেধক মানে কি? অ্যান্টিসেপটিক হিসেবে বিশেষ ভূমিকা রাখে। তাহলে স্যালিসাইলিক অ্যাসিড নিচের কোনগুলোতে ভূমিকা রাখে? এই বাংলা কথাগুলোও থাকতে পারে, ইংলিশ কথাগুলোও থাকতে পারে। তাই আমরা বাংলা এবং ইংলিশ দুইটাই মনে রাখার চেষ্টা করব। এরপরে 17 নম্বরে চলে আসো। মিথাইল স্যালিসাইলেট কে? মিথাইল স্যালিসাইলেট এটা আবার কি? এটা হচ্ছে দেখো ওই যে কিছুক্ষণ আগে যেটা বললাম স্যালিসাইলিক অ্যাসিড, স্যালিসাইলিক অ্যাসিড এখানে OH, এখানে COO, এখানে কি হবে? OCH3, এখানে যদি সোডিয়াম ঢুকে দিয়ে সোডিয়াম স্যালিসাইলেট, ফিনাইল দিলে ফিনাইল স্যালিসাইলেট বললাম কিছুক্ষণ আগে।
তাহলে এখানে মিথাইল আছে, মিথাইল স্যালিসাইলেট। তাহলে এই মিথাইল স্যালিসাইলেটটা কোথায় ইউজ করা হয়? অ্যান্টিসেপটিক হিসেবে লোশন প্রস্তুতিতে ইউজ করা হয়। সেলল প্রস্তুতি, লোশন সেলল নাম হচ্ছে সেলল, সেলর লোশনের নাম সেলল, সেলর প্রস্তুতিতে ইউজ করা হয়। তবে সঞ্জিত স্যার বলছে সেলট, SALOT, তবে সেলট না হয়ে সেলল হবে, সেলল, সেলল, এটা হবে সেলল হাজারি, হাজারি। আর SALOT সেলট, এটা আপনি বলছে সঞ্জিত, সঞ্জিত স্যার। তো আমরা গুরুত্ব দেবো হাজারিটাকে। হ্যাঁ, সেলল, সেলল শব্দটা বেশি আমরা পাবো, সেলল, সেলট না, সেলল। তো এটা একটু মাথায় রাখবো, আমি এখানে ডাবল টিক দিলাম, এটা আমরা মাথায় রাখবো, এটা কম রাখবো। ওকে, আমরা এখন প্যারাসিটামল প্রস্তুতিতে চলে যাব। আমরা এবার প্যারাসিটামল প্রস্তুত করব। তো প্যারাসিটামল প্রস্তুত করব ফেনল থেকে কিন্তু, ঠিক আছে, ফেনল থেকে। তো আমাদের কিন্তু এরকম করে একটা প্রশ্ন আসবে যে উদ্দীপকের একটা ফেনল দিল কিন্তু ওনারা, হ্যাঁ, ফেনল দিয়ে বলবে যে উদ্দীপকের যৌগটি থেকে একটি ব্যথা বেদনা উপশমের ওষুধ তৈরি করো। এইভাবে সৃজনশীল আসবে। উদ্দীপকের যৌগটি থেকে মানে ফেনল থেকে একটা ব্যথা বেদনার উপশমের জন্য একটা ওষুধ তৈরি করো। তার মানে তোমাকে বোঝাচ্ছে ওনারা যে প্যারাসিটামল তৈরি করো। তো যা হোক, আমি প্রথমে ফেনল নিব, তারপরে সোডিয়াম NaNO3 সোডিয়াম নাইট্রেট নিব, তারপরে লঘু সালফিউরিক অ্যাসিড নিব। তবে এখানে 2% আমাদের সঞ্জিত স্যার বলছে, আমরা 2% নিয়ে কাজ করলাম। কাজ করার পরে যেটা হবে, একটা হবে অর্থোনাইট্রোফেনল OH, একটা হবে অর্থোনাইট্রোফেনল, আর আরেকটা হবে প্যারানাইট্রোফেনল। একটা হবে অর্থোনাইট্রোফেনল, আরেকটা হবে প্যারানাইট্রোফেনল। তো যারা আমরা একটু হলো পড়াশোনা করছি NO2 এটা, তো আমরা একটু হলো জানি OH একটা অর্থপ্যারা নির্দেশক, সবাই জানে। দেখো তো OH একটা অর্থপ্যারা নির্দেশক না, তাহলে আগত যে গ্রুপটা আসবে বা NO2 যেটা আসবে সেটা অর্থ বা প্যারা পজিশনে বসাবে। আমি কিন্তু অর্থোনাইট্রোফেনল এবং প্যারানাইট্রোফেনল কিন্তু মোটামুটি নিয়েই আসলাম। কথা থেকে বুঝতে পারছো? এরপরে যে ঘটনাটা ঘটবে, আমি ওই প্যারানাইট্রোফেনলকে নিয়ে এখন কাজ করব। আমি একটু প্যারানাইট্রোফেনল নিয়ে কাজ করি, প্যারানাইট্রোফেনল নিয়ে কাজ করি। এটা হচ্ছে তোমার NO2 প্যারানাইট্রোফেনল, প্যারানাইট্রোফেনল। এরপরে আমি যেটা কাজ করতে পারি সেটা হচ্ছে এটাকে বিজারণ করতে পারি। তো বিজারণ করব কিভাবে? আমি এখানে জাইমান, বিজারণ মানে কি? জাইমান হাইড্রোজেন। তো বিজারণ যেটা করব সেটা হচ্ছে তোমার বেশ কিছু পদ্ধতি আছে, যেমন সোডিয়াম বোরোহাইড্রেট NaBH4, সোডিয়াম বোরোহাইড্রেট, বা রেনি নিকেল, রেনি নিকেল ইউজ করতে পারি, বা আরেকটা ইউজ করা যেতে পারে, এটা হচ্ছে টিন HCl। এগুলো দিয়ে, এই তিনটা জিনিস দিয়ে, তিনটা নাম উল্লেখ করলাম, একটা সোডিয়াম বোরোহাইড্রেট, একটা রেনি নিকেল, আরেকটা টিন HCl। এদের উপস্থিতিতে যদি বিজারণ করি তাহলে কিন্তু আমার 4 অ্যামিনো ফেনল উৎপন্ন হবে, 4 অ্যামিনো ফেনল উৎপন্ন হবে। তাহলে এখানে হচ্ছে OH আর এখানে হচ্ছে NH2। তারপরে এখানে আমি সমতার খাতিরে হয়তো বা 2 অণু পানি দিতে পারি। তো সমতাটা নট নেসেসারি, সমতাটা নট নেসেসারি। আমরা একটু গবেষণা করে দেখি কি হচ্ছে আসলে, তাকাও একটু ভালো হবে সবার জন্যই। 1 2 3 4, 4 জায়গা হাইড্রোজেন, আর একে 5টা, 5 আর একে 6, 11টা হাইড্রোজেন। আমরা একটু ওই পাশে চেক করে দেখি না 11টা হচ্ছে কিনা। 1 2 3 4, 4টা হাইড্রোজেন, 5 6 আর একে 7, 7 4 11 নাকি? 11টা হাইড্রোজেন মোটামুটি হয়ে গেছে। তাহলে প্রথমে যে কাজটা করলাম সেটা হচ্ছে ফেনল থেকে আমি অর্থোনাইট্রোফেনল এবং প্যারানাইট্রোফেনল বানাইলাম। তারপর আমি কাকে নিয়ে কাজ করতেছি? প্যারানাইট্রোফেনলকে নিয়ে কাজ করতেছি। আমি প্যারানাইট্রোফেনলকে সিস্টেম মতো আমি এখানে প্যারা অ্যামিনো ফেনলে কনভার্ট করলাম। এরপর আমি প্যারা অ্যামিনো ফেনলকে নিয়ে কাজ করব এবং অ্যাসিটিক অ্যানহাইড্রাইডের সহযোগিতায় আমি আমাদের কাঙ্ক্ষিত প্যারাসিটামলটাকে বানাবো। তো দেখি, তো আমি এখন ওই প্যারা অ্যামিনো ফেনলটাকে নিয়ে আসবো এখানে, প্যারা অ্যামিনো ফেনল OH, আর এখানে হচ্ছে NH2 প্যারা অ্যামিনো ফেনল। আর এখানে আমি একটা কাজ করব সেটা হচ্ছে অ্যাসিটিক অ্যানহাইড্রাইড নিব। হ্যাঁ, অ্যাসিটিক অ্যানহাইড্রাইড নিব, অ্যাসিটিক অ্যানহাইড্রাইড নিব। তবে কিছু কিছু বইয়ে হয়তো AC2O এরকম শব্দ পাবা, AC2 এরকম শব্দ পাবা। হ্যাঁ, তো AC2O মানেই হচ্ছে অ্যাসিটিক অ্যানহাইড্রাইড নিব। এখানে তাপমাত্রা ইউজ করব একটা, এখানে তুমি 85% দিতে পারো বা ডেল চিহ্ন ইউজ করতে পারো, কোনো অসুবিধা কিন্তু নাই। সন্দীপ স্যার 85% দিছে, আর কিছু না। এরপর আমাদের যে ঘটনাটা ঘটবে, আমরা কাঙ্ক্ষিত যে আমাদের যে যৌগটা তৈরি হওয়ার কথা ছিল সেটা কিন্তু তৈরি হবে।
তো কি তৈরি হবে দেখি একটু। এখানে হবে NH3COCH3 আর এখানে হচ্ছে OH। এটাই হচ্ছে আমার প্যারাসিটামল। প্যারাসিটামল পাশাপাশি এখানে কিন্তু তোমার তৈরি হবে CH3COOH। এটা কিন্তু নোট নেসেসারি, হ্যাঁ। আর প্যারাসিটামলটা আমাদের তৈরি হবে 6.5 গ্রাম, প্রায় কতটুকু তৈরি হচ্ছে, 6.5 গ্রাম প্রায়। এখানে একটা এক্সট্রা কথা লিখছি আমি, সেটা কি, যদি আমি 25 ডিগ্রি সেলসিয়াসে পানি নিয়ে কাজ করি, আবারও বলতেছি 25 ডিগ্রি সেলসিয়াসে পানি নিয়ে কাজ করি, তাহলে কিন্তু 45% উৎপাদ উৎপন্ন হবে। আশা করি বুঝতে পারেনি। মানে আমি বুঝাচ্ছি এই জিনিসটাকেই যদি এক্সাম্পল, মানে এই জিনিসটাকে যদি প্যারা অ্যামিনোফেনল, তো নাকি প্যারা অ্যামিনোফেনল OH আর এখানে হচ্ছে NH2, প্যারা অ্যামিনোফেনলকে যদি আমি ওই যে এটাই নিই, তোমার অ্যাসিটিক অ্যানহাইড্রাইড CO ও COCH3, তো এইখানে 85 ডিগ্রি সেলসিয়াসের পরিবর্তে আমি 25 ডিগ্রি সেলসিয়াস নেব, 25 ডিগ্রি সেলসিয়াস নেব এবং পানি নিয়ে কাজ করব, তাহলেও কিন্তু আমার এই জিনিসটাই তৈরি হবে, মানে এই প্যারাসিটামলটাই তৈরি হবে, এই প্যারাসিটামলটাই তৈরি হবে। এবং এখানে একটা এমসিকিউ ঢুকে আছে, এমসিকিউটা হচ্ছে তোমার কত পার্সেন্ট তৈরি হবে, 45%, 45% তৈরি হবে এটা, এই প্যারাসিটামলটা। তো এটা একটু মাথায় রাখার চেষ্টা করব। তবে আমাদের যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কি, এইখান থেকে যে এখান থেকে স্টার্ট করে এখান পর্যন্ত এসে শেষ করতে হবে। এটা আমরা ভেরি ভেরি ইম্পর্টেন্ট দেবো, এইটুকু অংশ, এইটুকু অংশ। আর এটা আমরা এক্সট্রা জানার জন্য দিলাম, এটা হচ্ছে এক্সট্রা জানার জন্য, EXTR, এক্সট্রা জানার জন্য, জানার এক্সট্রা জানার জন্য আমরা এই অংশটা নিয়ে কাজ করলাম। তাহলে আমরা আবার যদি রিপিট করি, ফেনলকে যদি সোডিয়াম নাইট্রেট এবং লঘু সালফিউরিক অ্যাসিড 2% সালফিউরিক অ্যাসিড নিয়ে কাজ করি, অর্থো নাইট্রোফেনল এবং প্যারানাইট্রোফেনল হবে। আমাদের প্যারানাইট্রোফেনল নিয়ে কাজ করতে হবে, একে বিজারণ করব, সোডিয়াম বোরোহাইড্রেট NaBH4 অথবা রেনি নিকেল, রেনি নিকেল মানে অ্যাক্টিভ নিকেল। এই রেনি নিকেল নিয়ে আমরা কাজ করছিলাম বেনজিনে, বেনজিনে তোমার হাইড্রোজেন সংযোজনের ওইখানে বেনজিনের সাথে। তো এখানে বিস্তারিত কথা বলছি, এখানে বলবো না, শুধু এইটুকু বলবো, এটা হচ্ছে অ্যাক্টিভ নিকেল। অথবা 3HCl এর সহযোগিতা যদি বিজারণ করা হয়, তাহলে আমি প্যারানাইট্রোফেনল থেকে প্যারাঅ্যামিনোফেনল পাবো। পাশাপাশি সমতার জন্য এখানে 2 অণু পানি, এখানে 6টা হাইড্রোজেন, সমতা আমাদের নেসেসারি না। এরপর ফ্লোরামিনোফেনলের সাথে যদি আমি অ্যাসিটিক অ্যানহাইড্রাইড নেই, কেউ হয়তো এটা নিয়ে কাজ করবে, কেউ হয়তো AsC2O নিয়ে কাজ করবে, পরীক্ষার খাতায় বা কোশ্চিনে বা বইগুলোতে পড়লেই পাবা। তারপরে তাপমাত্রা দিবে একটা ডেল চিহ্ন অথবা 85 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তারপরে আমরা কাঙ্ক্ষিত আমাদের প্যারাসিটামল শব্দটা পাবো এবং এখানে কিন্তু প্রায় 6.5 গ্রাম প্যারাসিটামল উৎপন্ন হয়। পাশাপাশি এখানে কিন্তু তোমার একটা অ্যাসিডও উৎপন্ন হয়। কিভাবে উৎপন্ন হয় একটু গবেষণা করো। গবেষণাটা হচ্ছে এরকম যে এখান থেকে একটা H চলে গেল, একটু গবেষণা করো। একটু আমি তোমাকে বলি, এই অংশ আর দুইটা অংশে ভাগ করলাম, এখান থেকে একটা H আউট হবে না রে, একটি H আউট হবে, একটি H আউট হবে। ওই H আর CH3COO মিলে তোমার CH3COO ছিল, আর এখানে শুধু যে NH পরে থাকলো, এই NH এর জায়গায় CH3CO ঢুকলো, NH এর জায়গায় CH3CO ঢুকলো। এই তো এটাই। আমরা সমতার জন্য এখানে চাইলে 2 অণু পানিও দিতে পারো, তবে নোট নেসেসারি, দরকার হবে না। আমরা এবার হোসেট চেলোনিস ওষুধ কোম্পানি কিভাবে এই তোমার প্যারাসিটামল তৈরি করে সেটা নিয়ে একটু কাজ করতেছি। আবার বলতেছি, হোসেট চেলোনিস ওষুধ কোম্পানি কিভাবে প্যারাসিটামল তৈরি করে সেটা নিয়ে একটু কাজ করি। আমি কিছুক্ষণ আগে একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিলাম, ওটাই বেশি করে গুরুত্ব দেবো। এটা জাস্ট আমি তো চোখ বুলাবো জাস্ট জানার জন্য। ওকে, তো ওনারা কিন্তু প্রথমে ফেনল নিয়ে কাজ করে, ফেনল এবং কি অ্যাসিটিক অ্যানহাইড্রাইড, অর্থাৎ যেটাকে আমরা সংক্ষেপে বলে AC2O এটা বলে, এবং তোমার HF অ্যাসিডের উপস্থিতিতে এসিটাইলেশন করে। এসিটাইলেশন আবার কি? এসিটাইলেশন মানে এসাইল মূলক ওখানে গিয়ে যুক্ত হয়। যেমনটা অ্যালকাইলেশন মানে কি অ্যালকাইল মূলক যুক্ত হয়, ঠিক তেমনি ভাবে এসাইলেশন বা এসিটাইলেশন, সেখানে এটাকে বলে এসাইল মূলক। হ্যাঁ, এটাকে মাথায় রাখো, এটাকে বলে CH3CO, এটাকে বলে এসাইল মূলক। এসাইল কোনো এক সময় বলছিলাম
অ্যাসাইল মূলক, অ্যাসাইল মূলক। ওকে, তো চেহারা দেখে বুঝতে পারতেছি আমি যে এখানে যে একটা এইচ ছিল, এই এইচটাকে সরাই দিছে, সরাই দিয়ে কে বসছে, CH3CO মূলক ঢুকছে, একটা CH3CO মূলক ঢুকছে, আর কিছু দেখানোর দরকার নাই। তো দেখো CH3CO মূলক ঢুকছে একটা, ঢুকার পরে মানে একটা কীটমূলক তৈরি হয়েছে। এখানে মেইন কথা কীটমূলক, এই কীট না, এখানে CO কীটমূলক না, কীটমূলক টাইপের একটা যৌগ তৈরি হয়েছে। এরপরে এখানে আমি হাইড্রোক্সিল অ্যামিন যোগ করে কাজ করব। তো এখানে কিন্তু ভুল হবে, NH4 না কিন্তু এটা, আবারও বলতেছি NH4 না, NH4OH হলে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড হইতো, তাহলে NH2OH যার নাম হাইড্রোক্সিল অ্যামিন হবে। এই হাইড্রোক্সিল অ্যামিন থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে এরকম একটা অদ্ভুত যৌগ পাবো, অক্সাইম, অক্সাইম নামে একটা যৌগ পাবো, অক্সাইম। এটা এই যে সি দুইটা হাত, দেখো এখানে একটা দেখাচ্ছি আমি, কার্বনের দুইটা হাত, এই পাশে গেছে একটা, এই পাশে গেছে একটা, দুইটা হাত, আর এই পাশে ডাবল বন্ড দিয়ে এন কে ধরছে, OH কে ধরছে, এটাকে বলে অক্সাইম। অক্সাইম। আমি যদি এখানে একটা উদাহরণ দেখাইতে চাই, দেখো এটাকে বলে কিটো অক্সাইম মূলক। এন এর সাথে ডাবল বন্ড দিয়ে, সি এর সাথে ডাবল বন্ডের সাথে এন ধরবে, যুক্ত হবে, এন এর সাথে OH থাকবে, দেখো কিটো অক্সাইম। এবং এই দুইটা হাতে দুইটা আর ঢুকবে বা এরাইল ঢুকবে, যে যেটা বলে, কখনো আর থাকতে পারে দুইটা, একটা অ্যালকাইল মূলক থাকতে পারে, একটা এরাইল মূলক থাকতে পারে। তো এই জিনিসটাকে বলা হচ্ছে কিটো অক্সাইম মূলক। তো এখানে তো কিটো অক্সাইম মূলক তৈরি হয়েছে বোধহয়, এখানে কিটো অক্সাইম মূলক তৈরি হয়েছে। এরপরে SO2Cl2 এর সহযোগিতায় এবং CF3COOH এর সহযোগিতায় ব্যাকম্যান পুনর্বিন্যাস হবে। ব্যাকম্যান পুনর্বিন্যাস মানে হচ্ছে, বুঝাচ্ছি আমি, যে ওইখানে জাস্ট বিন্যাস হবে আর কি, ওই একই অণুর মধ্যে পরমাণুগুলো সাজানো গোছানো থাকবে। যেমন এখানে CH3CNOH, দেখো তো CH3CNOH একই জিনিস না, এটাকেই বলা হচ্ছে ব্যাকম্যান পুনর্বিন্যাস। এবং এর ফলে কিন্তু প্যারাসিটামল তৈরি করা হচ্ছে, আমি করিনি, এই কোম্পানি তৈরি করছে। তাহলে ব্যাকম্যান পুনর্বিন্যাসের সহযোগিতায় বা কিটো অক্সাইম মূলক থাকবে এরকম পদ্ধতিতে কোন কোম্পানি প্যারাসিটামল তৈরি করে, এই কোম্পানির নামটা মনে রাখার চেষ্টা করব। সঞ্জিত স্যার আবার এটা নিয়ে কথা বলেননি, হাজারি স্যার এটা নিয়ে কথা বলছেন। ওকে, এরপরে আমরা আরেকটা পয়েন্টে আসলাম, সেটা হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড থেকে অ্যাসপিরিন তৈরি করব। আমরা কিছুক্ষণ আগে দেখে আসলাম অ্যাসপিরিন এবং প্যারাসিটামলের কার্যক্ষমতা প্রায় একই, জাস্ট একটু 19-20 পার্থক্য আছে। তো প্রথমে যেটা কাজ করব, ফেনল থেকে আমরা স্যালিসাইলিক অ্যাসিড বানাবো। ফেনল থেকে তো স্যালিসাইলিক অ্যাসিড বানানো যায়, এই জিনিসটাকে নাকি মানুষ বলে কপ স্মিথ বিক্রিয়া, যেটা সয়ময় হেসিটো, কপ স্মিথ বিক্রিয়া। দ্বিতীয়ত, এই স্যালিসাইলিক অ্যাসিড থেকে আমি অ্যাসপিরিন বানাবো। তাহলে স্যালিসাইলিক অ্যাসিড বানাই আগে, প্রথমে আমি ফেনলের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া দেব, তারপরে সোডিয়াম ফিনক্সাইড বানাবো, এটাকে বলে সোডিয়াম ফিনক্সাইড, ONA, বা সোডিয়াম ফিনেট। এর কথা কি বুঝতে পারছো? সোডিয়াম ফিনক্সাইড বা সোডিয়াম ফিনেট, পাশাপাশি এখানে পানিও তৈরি হয়, অবশ্য পানিও তৈরি হয়। তো সোডিয়াম ফিনক্সাইড কি বাংলা লেখা দরকার আছে না, মনে থাকবে, সোডিয়াম ফিনক্সাইড বা সোডিয়াম ফিনেট। এরপরে আমি যেটা কাজ করব সেটা হচ্ছে আমি কার্বন ডাই অক্সাইড যোগ করব এবং এখানে 5 থেকে 7 ATM চাপ দিব এবং 130 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নেব। 130 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি নেই, তাহলে আমাদের যেটা তৈরি হবে সেটা হচ্ছে সোডিয়াম স্যালিসাইলেট তৈরি হবে, COONA। এ দেখো তো সোডিয়াম স্যালিসাইলেট, এই শব্দটা আমরা বিভিন্ন সময় বলে আসলাম না, সোডিয়াম স্যালিসাইলেট হবে। এরপর আমি যদি এখানে লঘু HCl নিয়ে কাজ করি, তাহলে এবার স্যালিসাইলিক অ্যাসিড হবে, স্যালিসাইলিক অ্যাসিড হবে। আমরা একটু হলেও আমাদের অভিজ্ঞতা আছে যে এখানে OH আর এখানে COOH, এবং এটা স্যালিসাইলিক অ্যাসিড হয়। পাশাপাশি তোমার এখানে NaCl হতে পারে, তো NaCl তো আমাদের দরকার নাই, NaCl হতে পারে না রে, Na আর Cl মিলে সোডিয়াম ক্লোরাইড হতে পারে। তো এই বিক্রিয়াটাকে বলা হচ্ছে কপ স্মিথ বিক্রিয়া, কপ স্মিথ বিক্রিয়া, এইটাকে বলা হচ্ছে কপ স্মিথ বিক্রিয়া। এরপরে আমি যেটা কাজ করতে পারি সেটা হচ্ছে ওই স্যালিসাইলিক, দেখো তো দ্বিতীয়ত কি বলছিলাম, আমি প্রথম কাজ করলাম কিন্তু দ্বিতীয়ত বলছি স্যালিসাইলিক অ্যাসিড থেকে আমি অ্যাসপিরিন বানাবো। আমি স্যালিসাইলিক অ্যাসিড থেকে নেই, এখানে এই যে স্যালিসাইলিক অ্যাসিড নিচ্ছি, এখানে OH আর এখানে COOH, স্যালিসাইলিক অ্যাসিড নিলাম, পাশাপাশি অ্যানহাইড্রাইড নিলাম, আমি অ্যাসিটিক অ্যানহাইড্রাইড নিলাম, COCH3 অ্যাসিটিক অ্যানহাইড্রাইড নিলাম। তারপরে আমি এখানে অ্যাসিডের উপস্থিতিতে, মানে সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে, বা অনেক সময় H+ শব্দ পাবা,
90 ডিগ্রি, প্রায় 90 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমি কাজ করব এবং আমাদের কাঙ্ক্ষিত যে এসপিরিন তৈরি হওয়ার কথা সেই এসপিরিন কিন্তু তৈরি হবে। তো এসপিরিনটা কিভাবে তৈরি হবে আমরা একটু হলেও জানি। তো মনে করো যে এখানে সি বা এইভাবে না লিখে ভালো করে লিখে একটু ও, তারপরে এখানে সি ও CH3, আর এখানে তো COOH ছিলই। দেখো তো COOCH3, COOCH3 আর COOH, এটার নামই তো এসপিরিন, এটার নামই এসপিরিন, এটার নামই এসপিরিন। আমরা তো জ্বর টর অনেক কাহিনী করলাম, জাস্ট এই জিনিসটা দেখে নেই একটু, এটা এমসিকিউতে কাজে লাগতে পারে। সেটা হচ্ছে এরকম যে ঘুমের ওষুধ হিসেবে কোনটি ইউজ করা হয়? ঘুমের ওষুধ হিসেবে কোনটি ইউজ করা হয়? আমরা বলবো যে স্যার প্যারালডিহাইড ইউজ করা হয়। প্যারালডিহাইডকে কিন্তু মানুষ অনেক সময় এরকম করে লিখে, হ্যাঁ, যেমন CH3CHO এবং 3 অণু এখানে দেয়, মানে বোঝা গেল এখানে 3টা ইথানেল আছে, বোঝা গেল আর কি। এখন এটার স্ট্রাকচারটা কিরকম হবে আমরা একটু গবেষণা করি। দেখো তো এই যে স্ট্রাকচার এখানে আঁকছি আমি, এই যে কার্বন আছে এখানে 1 2 3 কার্বন আছে না এখানে, এই পয়েন্টগুলোতে কার্বন। তো কার্বন যে আছে এখানে এইচ দেখাইতে হবে না আমাকে, এই কথা বলো তো না, হাইট মানে হাত তো মিলাতে পারবো না, তাহলে এখানে একটা এইচ আছে, তাহলে এইখানে একটা ধরনের এইচ আছে। এবার আমরা গবেষণা করি, দেখাও CH3CHO, CH3CHO এবং CH3CHO, এটাকেই বলা হয় মূলত প্যারালডিহাইড। হয়তোবা হয়তোবা অপশনে এইভাবে না থেকে এইভাবে থাকতে পারে, কারণ এইভাবে তো জায়গা বেশি লাগবে, ছবি আঁকার কাহিনী আছে এই প্রশ্নপত্রে, এটা দিতে পারে। তাহলে আমরা ঘুমের ওষুধ হিসেবে যে প্যারালডিহাইড ইউজ করা হয় এইটুকু মাথায় রাখবো। ওকে।